অনেক রাতে কলেজ স্ট্রিট পাড়া ঘুরে বাড়ি ফিরে আসে ভাই। হাতে তার একখানি চটি বই, 3 পাহাড়ের স্বপ্ন। বেড়াতে যাওয়ার বই বুঝি? ইন্দুবালা জানতে চান। ভাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে দিদির দিকে। ধুর, বেড়াতে যাওয়ার বই হবে কেন? খুলে দেখলেই বুঝতে পারবি। এগিয়ে দেয় বইটা। ইন্দুবালা অবাক হন। কবিতা পড়িস নাকি তুই আজকাল? ঘাড় নাড়ে ভাই। পড়ি তো, তুই আর মনিরুলদা যেমন পড়তিস। কথা বাড়াতে চান না ইন্দুবালা। এরপর কথা বললে আরও অনেক কথা উঠবে। সেই কথা মনের মধ্যে হাওয়ার সাথে উথাল পাথাল হলেই রাতে ঘুম হবে না। এই ভর ভর অবস্থায় মাস্টার রতনলাল মল্লিক তখন ঘুম না আসা বউকে আঁকড়ে ধরতে চাইবেন। দম বন্ধ হয়ে আসবে ইন্দুবালার। মাটিতে এখন তাই বিছানা, শরীরটাকে কোনো রকমে আড়াল করার চেষ্টা। উপরের ঘরে একা শুতে তোর ভয় করবে না তো? অবাক হয়ে চশমার ফাঁক দিয়ে তাকায় ভাই। একদম মনিরুল যেন তাকিয়ে আছে তার দিকে। চোখ সরিয়ে নেন ইন্দুবালা। ভয় করবে কেন? আমি তো এখন বাড়িতে একাই শুই, মাঝের ঘরটায়। ঠাম্মার ঘরটা তো বন্ধই থাকে। ইন্দুবালা জানতে চান, ভয় করে না তোর? ভাই বলে, ধুস, ভয় করবে কেন? আমি কি এখনো ছোট আছি নাকি? ইন্দুবালা আদর করে ভাইয়ের নাক টিপে দেন। থাক, তোর আর বড় হয়ে কাজ নেই। দিদির সাথে কেমন আবার নাক ফুলিয়ে ফুলিয়ে কথা বলে। ইন্দুবালার যখন বিয়ে হয় তখন ভাই তার কাছে শুতো, জড়িয়ে আঁকড়িয়ে ধরে। কতটুকুনি ছিল তখন? মাঝে মাঝে ভোরের দিকে ঘুম ভেঙে যেত ঠান্ডায় শীত করতো বলে। উঠে দেখতেন গোটা খাট ভিজিয়ে ফেলেছে ভাই হিসু করে। সেগুলো সব আবার কাচতে হতো, শুকোতে হতো। ঠাম্মা মাকে বলতো, দেখেছো বৌমা, আমার ইন্দু কেমন সব কিছু শিখে যাচ্ছে চটপট করে। একটা বাচ্চা মানুষ করা কি চারটিখানি কথা দিদি ভাই? মা যখন হবি বুঝবি। ইন্দুবালা সেটা বুঝেছিলেন খুব কষ্ট করে। নিজেকে তার জন্য তৈরি করেছিলেন আগাগোড়া। মা ঠাম্মা শিখিয়েছিল সব হাতে ধরে। তাই এত অভাবের সংসারেও মানিয়ে নিতে অসুবিধে হয়নি ইন্দুবালার। নতুন বউয়ের গলা পর্যন্ত শুনতে পেত না কেউ। ভাই আশায় কত দিন পরে যে এত কথা বলছেন ইন্দুবালা। মাঝে মাঝে হাঁপিয়ে উঠছেন তাই। আর একদিন থেকে জানা। মাথা নাড়ে ভাই। না রে, এবার হবে না দিদি, কয়েকদিন পরেই পরীক্ষা। না গেলে খুব ক্ষতি হয়ে যাবে। আবার বাবার শরীরটাও। থেমে যায় ভাই। ইন্দুবালা জানেন তার বাবার শরীর ভালো না, মাঝে মাঝে জ্বর হয়, কাশি হয়। মা লিখেছে কাশির সাথে রক্ত ওঠে। ভাই ঘুমিয়ে পড়ে। ইন্দুবালা টেনে নেন পাশে রাখা চটি বইখানা। কবে থেকে কবিতা পড়তে শুরু করলো তার ভাই? 3 পাহাড়ের স্বপ্ন বইটার লেখক কে যেন? এক বীরেন্দ্র চট্টোপাধ্যায়। এর কথাই বা সে জানলো কী করে? কলেজ স্ট্রিটে গিয়ে একা একা কাদের সাথে যেন সে দেখা করেছে। মায়ের চিঠিতে জানতে পেরেছে ভাই আস্তে আস্তে জড়িয়ে পড়ছে নানান রাজনৈতিক কার্যকলাপে। ছোট ছোট দলে তারা নাকি ছড়িয়ে পড়ছে পাহাড়ে জঙ্গলে। ভেবেছিলেন ভাইয়ের কাছে জানতে চাইবেন সব, কিন্তু সময় আর কোথায় পেলেন। বইটাকে হাতে পেয়ে গন্ধ শুকলেন ইন্দুবালা, নতুন বইয়ের গন্ধ। এই বাড়িতে আসার পর থেকে কোনো বইয়ের মুখ দেখেননি তিনি। এত বড় বাড়িতে কেবলমাত্র পাজি, লক্ষ্মীর পাঁচালী, নারায়ণের অষ্টোত্তর শতনাম আর গীতা ছাড়া কোনো বই নেই। কবিতার বই তো দূরস্থ। বইটাকে একটু উল্টে পাল্টে দেখতে ইচ্ছে করলো ইন্দুবালার। আর ঠিক তখনই ডাক পড়ল তার। মাস্টার রতনলাল মল্লিক অনেকক্ষণ ধরে বিছানায় অপেক্ষা করছেন যে। ইন্দুবালার শরীর বেয়ে পেঁচে উঠছে আরও একটা শরীর। বিষধর ফনা তুলে গ্রাস করছে যেন সে। মাস্টার রতনলাল মল্লিক বিছানার উপরে তার পোয়াতি বউটাকে ছিঁড়ে খাচ্ছে তখন। বন্ধ হয়ে আসছে ইন্দুবালার শ্বাস প্রশ্বাস। পেটের ভিতর দংশিত হয়ে বাচ্চাটা যেন কেঁদে উঠছে বারে বারে। ভাই চিলেকোঠার ঘর থেকে গড় গড় পড়ে চলেছে ছোট্ট চটি বইখানা। ঘুমের মধ্যে শুনতে পেলাম শঙ্খচূড়ের কান্না। এ আনন্দ অসহ্য বোন, দিসনে লোহার আর না। জেগে উঠলাম, দেখতে পেলাম আর না। দেবার সুখে কেয়া ফুলটি ঘুমিয়ে আছে বিষধরের বুকে। গলা বুঝে আসছে ইন্দুবালার, কান্নায় ঘেন্নায়। ভোর রাতে উঠে ঠান্ডা জল মাথায় ঢালেন তিনি। একবার নয়, বারবার। তারও অনেক দিন পরে ভাই যখন আর নেই,
স্বামী যখন নেই, চারিদিক শূন্য, খাঁ খাঁ। অনেক রাতে দরজা ধাক্কিয়ে খেতে এসেছিল কয়েকজন। তাদেরই কেউ হয়তো ভুলবশত ফেলে রেখে গিয়েছিল একটা কবিতার বই। পড়ে ফেলেছিলেন ইন্দুবালা কবির নামটা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তখন কলকাতায় বোমা, রাস্তায় ঘাটে মৃতদেহের সারি, ছোট ছোট ছেলে মেয়েগুলো গঙ্গায় ভাসছে লাশ হয়ে। পরের দিন অনেক রাতে ছেলেটা আবার এসেছিল এক পেট খিদে নিয়ে। হ্যাঁ, সেদিনটাও ছিল রথের দিন। মনে আছে, ইন্দুবালা পাঁপড় ভেজেছিলেন, হিঙের গন্ধ মাখানো খিচুড়ি হয়েছিল, আর ছিল চুষির পায়েস। প্রথম দিন ইন্দুবালার সাথে অলোকের কোনো কথা হয়নি, কিন্তু দ্বিতীয় দিন অনেক কথা হলো। বই প্রচ্ছদের উপর গোটা গোটা অক্ষরে লেখা বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে সে একবার নিয়ে আসবে বলেছিল। ওই শীর্ণকায় উজ্জীবিত কবি আপনাকে দেখলে যে কি বলবে কমরেড ইন্দুবালা, ভেবে শিহরিত হচ্ছি। উনি সবাইকে বলেছেন কবিতা লেখো, ঢেকে পেল শহরের প্রাচীরগুলো কবিতায়, বিপ্লবে। অলোক ফিরে আসেনি, কবিও না, কিন্তু বইটা রয়ে গেছে এখনও তার কাছে। মাঝে মাঝে বইটা খুললে অলোক ভেসে আসে। তাকে অনেক দিন না দেখলে কষ্ট পান ইন্দুবালা। তাড়াতাড়ি শিলনোড়া পেরে ফেলে ধনঞ্জয়। এই বেলা চাল না বেটে রাখলে বুড়ি নিজেই বাড়তে শুরু করে দেবে। এই গুচ্ছের লোকের জন্য মালপোয়া বানানো কি মুখের কথা? এরই মধ্যে জলহস্তি ছানাগুলো ঘুরে গেছে, মানে সামনের হোস্টেলের ওই ছেলে মেয়েগুলো। ঠাকুমা দেওয়ালে কি লিখছে দেখতে এসেছে হুড়মুড়িয়ে। কী গো, সব পাল্টে দিচ্ছ নাকি? শুক্তো ভাত এইসব কিন্তু কিচ্ছু খাবো না আজকে। ছোট করে ছেলেদের মতো চুল ছাটা মেয়েটা ঘাড় ঘুরিয়ে বলে। ধনঞ্জয়ের মনে হয় ঠাস করে গালে একটা ঠাটিয়ে থাপ্পড় দেয়। শুধু পাকা পাকা কথা। সেদিন আবার গলির মোড়টাতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল মেয়েটা, দেখেছে ধনঞ্জয়। ইন্দুবালাকে বলতে এলে নিজেই ধাতানি খেয়েছিল বেশি। কেন, তুমি বিড়ি ফোঁকো না? তাও তো ওরা মনের সুখে দুটো টান দিতে পারে। আমরা কি পেয়েছি জীবনে? ধনঞ্জয় কথা বাড়ায়নি আর। মাঝে মাঝে চিনতে পারে না ইন্দুবালাকে সে। মা যে কখন কি বলে বোঝাই মুশকিল। এদের নিয়ে একটা কথা বলার জন্যেই মায়ের কাছে। নিজের মনে গজগজ করে ধনঞ্জয়। বাবুই পাখির বাসার মতো চুল যে ছেলেটার, সেটা আরও ধ্যাসটা। কী গো, কী কী চেঞ্জ করেছো দেখি? এগিয়ে আসে সে সবাইকে সরিয়ে দিয়ে ইন্দুবালার কাছে। তাই বলে কাঁঠাল ক্ষীরটা চেঞ্জ করো না প্লিজ। ওটার যে গল্প বলেছিলে সেটা কিন্তু আমি কালকে ফেসবুকে শেয়ার করেছি। ওখান থেকে অনেকে আসবে বলেছে খেতে। মোটা ছেলেটা এরপর এগিয়ে আসে। খেয়ে খেয়ে একেবারে ঘাড়ে গদ্দানি হয়ে গেছে, তাও থামার নাম নেই। তোরা বড় ছটপট করিস। আগে দেখ না কি লেখে ঠাকুমা, ডিস্টার্ব করিস না। এক রাস ছেলে মেয়ে জড়ো হয় ইন্দুবালার আশপাশে। 70 পেরোনো এক বুড়ি সাত সকালে ভাতের হোটেলের বোর্ডে চক দিয়ে লিখতে থাকে খিচুড়ি, পাঁপড় ভাজা, আনারসের চাটনি, কাঁঠাল ক্ষীর, আর তার নিচে বড় করে লেখা হয় মালপোয়া। ভিড়টা একসাথে হঠাৎ আনন্দে চিৎকার করে ওঠে, ইয়া! জড়িয়ে ধরে ইন্দুবালাকে ওরা সবাই। কেউ তার মধ্যে ফেসবুক লাইভ শুরু করে দেয়। কাল যে আপনাদের কাঁঠালের ক্ষীরের গল্পটা বলেছিলাম, আজ তার সাথে ইনক্লুড হয়েছে মালপোয়া। গজগজ করতে করতে জোরে জোরে চাল বাটে ধনঞ্জয়, কারণ সে জানে এরপর স্নান সেরে এসে রান্নার ধুম পড়বে বুড়ির। একটা নেশার মধ্যে থাকবে সেই দুপুর পর্যন্ত, যতক্ষণ না শেষ রান্নাটুকু হয়, যতক্ষণ না শেষ মানুষটা খেয়ে চলে যায় হোটেল থেকে। নতুন সাইকেল কিনেছে মনিরুল, সেটা দেখাতে এসেছিল। ইন্দু জানে এটা একটা অছিলা। আসলে তারা আজ যাবে মোক্তারপাড়ায় রথের মেলায়। মাকে কি করে বলবে সে? সাইকেল শেখাটা খুব সহজ মিথ্যের রাস্তা। ছেলে মেয়ে দুটো বাড়ছে যেন তাল গাছের মতো। মায়ের মন সায় দিতে চায় না। বাবাও যে পছন্দ করে তেমনটা নয়, কিন্তু কেন কে জানে সেদিন বাবা রাজি হয়ে যায়। যাবি তো? যা না। সামনের বারে আর একটু বড় ক্লাসে উঠলে ইন্দুকেও কিনে দেবো সাইকেল, তখন দুজনে একসাথে স্কুলে যাবি চালিয়ে। সে সৌভাগ্য হয়নি ইন্দুবালার। তার আগেই বিয়ে হয়ে গিয়েছিল তার। স্বর্ণলতার আত্মহত্যা চোখ খুলে দিয়েছিল অনেক মায়ের। তারা কিছুতেই আগুন আর ঘি পাশাপাশি রাখতে চায়নি, বরং আগুনেই মেয়েকে বিসর্জন দিয়েছিল অনেকে। জ্বলে পুড়ে শেষ হয়েছিল মেয়েগুলো। কজন ইন্দুবালা হতে পেরেছিল? যাদের নিয়ে লেখা হয়েছিল খবরের কাগজে, ফেসবুকে, যাদের ঘিরে রেখেছিল অনেক অচেনা মানুষ নিজের মতো করে,
সাইকেলের সামনে রডে বসতে লজ্জা করেছিল ইন্দুর, তবুও বসেছিল সে। হাওয়ার মতো উঠছিল মনিরুলের সাইকেল কপোতাক্ষের তীর ধরে। হাতে হাত থেকে যাচ্ছিল দুজনের, শ্বাসে প্রশ্বাসে চরম উত্তেজনা। ওরা কাছ থেকে পালাচ্ছিল, ওরা কাছ থেকে পাচ্ছিল দুজনের ওম। চোখ বন্ধ করেছিল ইন্দু। সে যেন কাঠের নাগরদোল্লা, ঘোড়ার দোল্লা, বুড়ির চুল, ঝাল ঘুগনি, পাঁপড় ভাজা এইসব ছাপিয়ে মৌরির গন্ধ পাচ্ছিল মনিরুলের গায়ের থেকে। যে মৌরির গন্ধ পেয়েছে সে তার ঠাম্মার মালপোয়ায়, ভোলা ময়রার দোকানে, কিংবা তারও অনেক পরে রিভলভার নিয়ে খেতে আসা অলোকের কবিতার বইতে। স্নান সেরে আয়নার সামনে এসে দাঁড়ান ইন্দুবালা। কত দিন পর আজ তিনি মালপোয়া ভাজবেন। মনিরুলের মৃত মুখ তিনি দেখেননি, কিন্তু আন্দাজ করতে পারেন। শুনেছিলেন কলকাতা থেকে গোপনে ফেরত যেতে হয়েছিল তাকে। নিজের মা ছিলেন অসুস্থ, মাকে শেষবারের মতো দেখতে গিয়েছিল মনিরুল। পথে ধরা পড়ে সে পাকিস্তানি মিলিটারিদের হাতে। শেষ পর্যন্ত নাকি লড়েছিল মনিরুল বীরের মতো। একটা ছোট্ট দেশি রিভলভার দিয়ে সে জয় করে নিতে চেয়েছিল স্বাধীনতার সবটুকু স্বপ্ন। ঝাঁঝরা হয়েছিল তার দেহ গুলির মালায়। আরও দিন তিনেক পরে তাকে পাওয়া গিয়েছিল কপোতাক্ষের চরে। পাশে পড়েছিল তার ব্যাগখানা। তার মধ্যে ছিল হাতের নকশা তোলা স্বাধীন বাংলাদেশের একটা জাতীয় পতাকা, যা মনিরুলকে দিয়েছিলেন ইন্দুবালা শেষবার দেখা করার সময়। আর মনিরুল কি দিয়েছিল তাকে? আলমারি খোলেন ইন্দুবালা, কাঠের ছোট্ট বাক্স থেকে বের করেন বাঁশিটা। কপোতাক্ষের মাটি মেখেছিল মনিরুল সারা দেহে। স্থির দৃষ্টিতে নীল আকাশের দিকে তাকিয়েছিল তার নিষ্প্রাণ দেহটা। ঠিক ওখান থেকেই পূব আকাশের জ্বলন্ত সূর্যটা উঠবে, যার আলো ছড়িয়ে পড়বে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রের দিকে, যে রাষ্ট্রের স্বপ্ন দেখতে গিয়ে আজ মনিরুল মৃত। আর ইন্দুবালা কী স্বপ্ন দেখেছিলেন তিনি? সে কথা কেউ কোনো দিন জানতে চায়নি তার কাছে, আজও না। হইচই পড়ে গেছে গোটা অঞ্চল জুড়ে। ছেনুমিত্তির লেনে ইন্দুবালা ভাতের হোটেলে একই ভিড় লেগে থাকে। আজ যেন আরও বেশি ভিড়। হাফবেলা অফিস করে কালেক্টর অফিসের কিরানিকুল চলে এসেছে খেতে। হোস্টেলের ছেলে মেয়েগুলো হাজির হয়েছে, তার সাথে নিয়মিত বাজারের খদ্দেররাও আছে। আর আছে কিছু ফ্লাইং কাস্টমার। এর সাথে জুড়েছে রাজ্যের ফেসবুক ফ্রেন্ডরা। চারিদিকে শুধু কচিকাচাদের কলকলানি। মাথা খারাপ হবার অবস্থা ধনঞ্জয়ের। হোটেলটাও হয়েছে আজ দেখার মতো। যে যেখানে পড়েছে বসে গেছে। আর ধনঞ্জয়ের হয়েছে মুশকিল। সে কোনো দিক থেকে কোনোভাবেই কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। আজ যেন সব কিছুতেই তার প্রবেশ নিষেধ। ছেলে মেয়েগুলো নিজেরাই হাতে হাতে কাজ করে নিচ্ছে। কেউ জল দিচ্ছে, কেউ গ্যাস সামলাচ্ছে, কেউ থালা পাচ্ছে, কেউ পরিবেশন করছে। আর রান্নাঘরের দিকে তো যাওয়াই যাচ্ছে না, সেখানে আরও ভিড়। প্রায় সবাই ঝুঁকে পড়েছে তাদের মোবাইল ক্যামেরা নিয়ে। সেই ছোট্ট স্ক্রিনে ফুলে ফুলে উঠেছে লাল হয়ে যাওয়া মালপোয়াগুলো। বড় ছাঁকনিতে তা সোজা হয়ে যাচ্ছে চিনির হালকা রসে। মৌরির গন্ধ, গোলমরিচের স্বাদ ছড়িয়ে পড়ছে মেঘলা শহরের আকাশে বাতাসে। আর এইসবের মধ্যে প্রশান্তি মাখা মুখ নিয়ে মালপোয়া ভেজে চলেছেন ইন্দুবালা। না, এই মুহূর্তে কোনো মৃত্যুর স্মৃতি তার আশেপাশে নেই। নেই খুলনা, কলাপোতা, ছেনুমিত্তির লেন। শুধু যে মানুষটি আজ উনুনের সামনে দাঁড়িয়ে আছেন, তিনি একজন শিল্পী, যিনি নতুন সৃষ্টির উন্মাদনায় মেতে উঠেছেন। তার বুড়ো ডালপালাগুলো চারদিক থেকে যেন শুষে নিচ্ছে তারুণ্যের আস্বাদ, যে স্বাদে রয়ে গেছে নতুন করে বেঁচে থাকার আকাঙ্ক্ষা।